ভিডিও টাইটেল দেখে যদি এই ভিডিওটা ক্লিক করে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পাস মানে হায়ার সেকেন্ডারি পাস করার পর যদি তুমি চাও যে নার্সিং নিয়ে পড়াশোনা করব, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবে। আজকে আমি আলোচনা করব ইএনএম, জিএনএম এবং বিএসসি কোনটা ভালো, কোনটা কোন কোন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কোর্সটা কমপ্লিট করব, করার পরে আমরা কি জব পাবো, আদৌ প্রাইভেটে করব না গভর্নমেন্টে করব, সবগুলো নিয়ে আজকে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। তো ফুল ভিডিওটা দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। নার্সিং এমন একটা পেশা, আমি বলবো যে এই যে নার্সিং প্রত্যেক বছরে কিন্তু রিক্রুটমেন্ট হয়, কোনো কোনো বছরে ব্যতিক্রম হয়নি, বাট প্রত্যেক বছরে নার্সিং কিন্তু রিক্রুটমেন্ট মানে প্রত্যেক বছরে কিন্তু জয়েনিং করায়। ঠিক আছে, এটাই হচ্ছে নার্সিংয়ের একটা ফায়দা, সুবিধা। অন্যান্য তুমি চাকরি ক্ষেত্রে দেখো যে 2 বছর 4 বছর 5 বছর পরে পরে তারপরে কিন্তু জব ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি ছাড়ে, আর এটাতে কিন্তু প্রত্যেক বছরে ছাড়ে। তো এটা একটা সুবিধা যে 2 বছর, যেন ইএনএম 2 বছর কোর্স কমপ্লিট করে তুমি চাকরি পেয়ে যাচ্ছ, জিএনএম 3 বছর কোর্স কমপ্লিট করে তুমি চাকরি পেয়ে যাচ্ছ, আর বিএসসি যেটা 4 বছর কোর্স কমপ্লিট করে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটার জন্য নার্সিং অল্প সময়ের মধ্যে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারছো, এটার জন্য অনেকে নার্সিং চয়েস করছে। তো আমি এখন আলোচনা করব যে প্রাইভেট আমরা যদি যাই, প্রাইভেটে আমরা যদি নার্সিং কোর্স কমপ্লিট করি তাহলে আমরা কি জব পাবো। অনেকে কমেন্ট করতে পারে যে হ্যাঁ, কোর্স কমপ্লিট করলেই কি জব পাওয়া যায়। আমি বলবো জব পাওয়া যাবে, কোর্স কমপ্লিট করলেই জব পাওয়া যাবে, বাট সেটা কিন্তু তোমাকে আগেই জানতে হবে। আজকে যেমন আমি বলবো যে তোমার কত নাম্বার থাকলে তারপরে তুমি নার্সিং চয়েস করবে, তাহলে দেখবে যে ইজি, তুমি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে তুমি জব পাবে। তোমার নাম্বার অনেকটা কম আছে, তোমার কোয়ালিফিকেশন নাম্বার অনেক কম আছে, তবুও তুমি নার্সিং চয়েস করেছো, কোর্স কমপ্লিট করে চলে আসছো, সেখানে তো তুমি জব পাবে না গভর্নমেন্টে। তাহলে তো নার্সিংয়ে অ্যাডমিশন হওয়ার আগে তোমাকে জানতে হবে যে তোমার কোয়ালিফিকেশনের নাম্বার কত থাকলে তুমি চান্স পাবে। এটা না জানি কিন্তু অনেকেই চলে যায়, যাদের নাম্বার টেনে টুনে পাস আউট করেছে, যাদের নাম্বার কম তারা জিএনএম কোর্স কমপ্লিট করে নিয়েছে, পরে বলছে আমি তো জিএনএম কোর্স কমপ্লিট করে নিয়েছি বাট এখনও আমি জব পাচ্ছি না। আরে ভুলটা তার, যে নার্সিং কোর্স করেছে অল্প নাম্বার, কম নাম্বার থাকা সত্ত্বেও জানতে হবে কত নাম্বার থাকলে তুমি নার্সিংয়ে জব পাবে গভর্নমেন্টে, সরকারিতে। আজকে এই কাস্টের মধ্যে পড়ে থাকো এসটি এবং এসসি, ঠিক আছে, তাহলে তোমার নাম্বার কত থাকলে তুমি গভর্নমেন্টে চান্স পাবে। তোমার মাধ্যমিকে নাম্বার থাকতে হবে 70%, তোমার এইচএসে নাম্বার হতে হবে 70%, 70% মাধ্যমিকে 70% মিনিমাম বলছি, আপার তো লাগবে, এর থেকে 1 নম্বর কম হলেও পাবে না। 70% মাধ্যমিকে 70% উচ্চ মাধ্যমিকে লাগবে, তারপরে তুমি কিন্তু নার্সিং চয়েস করবে। এর থেকে কম হলে নার্সিং চয়েস করে তোমার কোনো লাভ নেই, তুমি চাকরি পাবে না। এরকম নাম্বার যদি আছে তুমি চয়েস করতে পারো, অবশ্যই তোমার সরকারি জব হয়ে যাবে। ঠিক আছে, তবে যখন তুমি জিএনএম কোর্সটা করবে তোমার নাম্বার থাকতে হবে মানে পার্সেন্টেজ থাকতে হবে 72। এই যে নাম্বারটা আমি বলে দিলাম, এই নাম্বার থাকলে অবশ্যই তোমার জব কনফার্ম। এবার চলে আসছি আমি ওবিসি এ এবং ওবিসি বি। তুমি যদি ওবিসি এ এবং ওবিসি বি হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমার নাম্বার কত থাকতে হবে তারপরে তুমি নার্সিং চয়েস করবে। মাধ্যমিকে মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে, সেটা হবে 80%। মাধ্যমিকে 80% লাগবে, এইচএস মানে উচ্চ মাধ্যমিকে তোমার 85% লাগবে, এবং জিএনএম কোর্স কমপ্লিট করার সময় তোমার পার্সেন্টেজ থাকতে হবে 78%। ঠিক আছে, এরকম যদি পার্সেন্টেজ তোমার থাকে তুমি নার্সিং চয়েস করলে 100% তুমি কনফার্ম জব পেয়ে যাবে, তুমি জব পেয়ে যাবে। ঠিক আছে, এইটা বললাম আমি ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে। এবার চলে আসে জেনারেলদের ক্ষেত্রে, আনরিজার্ভ ক্যাটাগরি ইউআর এর ক্ষেত্রে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার মাধ্যমিকে নাম্বার থাকতে হবে 85 তোমার মাধ্যমিকে নাম্বার থাকলে, এবং 90% যদি তোমার এইচএস মানে উচ্চ মাধ্যমিকের নাম্বার যদি থাকে, তুমি চোখ বন্ধ করে তুমি নার্সিং কোর্স কমপ্লিট করো, আফটার কমপ্লিট করার পরে তুমি জব পেয়ে যাবে গভর্নমেন্টে। এবং তোমার জিএনএম নিয়ে যদি ভর্তি হও তাহলে জিএনএম এর তোমার পার্সেন্টেজ থাকতে হবে 80%। তাহলে আমি বললাম 85% থাকতে হবে তোমার মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে থাকতে হবে 90%, এবং জিএনএম যদি জিএনএম নিয়ে ভর্তি হলে তাহলে জিএনএম এর কোর্স সেখানে পার্সেন্টেজ থাকতে হবে 80%। এরকম পার্সেন্টেজ যদি ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তুমি, এরকম পার্সেন্টেজ থাকলে তুমি জব পেয়ে যাবে।
ঠিক আছে? তো এরকম নাম্বার আগে থেকে জানতে হবে যে আমার এত নাম্বার থাকলে আমি জব পাবো। কম নাম্বার নিয়ে তোমরা নার্সিং চয়েস করছো, পরে আবার নার্সিং কমপ্লিট করার পরে জব পাচ্ছ না, পরে আবার সরকারকে বলছো, একে বলছো, ওকে বলছো যে আমি নার্সিং করে বসে আছি। তোমাকে আগে থেকে ডিসাইড করতে হবে যে কত নাম্বার থাকলে আমি নার্সিং নিয়ে পড়াশোনা করলে তারপরে জব পাবো। ঠিক আছে? এগুলো মানে জানতে হবে। তো এই হচ্ছে আজকে মানে তোমাদের একটা জিনিস জানানোর কথা ছিল যে কত নাম্বার থাকলে তুমি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারো, ছোট্ট করে বলবো। তো এগুলো তো জানা হয়েছে, তোমাদের সবাই জানো যে নার্সিংয়ের ব্যাপারটা সবাই জানো। যখন তুমি কোনো প্রাইভেটে যাবে কী কী রুলস বা কী কী জানতে হবে সেই প্রাইভেট কলেজের সম্পর্কে, সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। তবে আজকে ছোট্ট করে বলবো কত নাম্বার থাকলে তোমার জব কনফার্ম হবে। সেটা বলার আগে আমি একটা জিনিস জানিয়ে দিই, তুমি যদি কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও নার্সিংয়ের জন্য, সেখানে দেখতে হবে সেই কলেজ আইএনসির আন্ডারে আছে কি না। সাথে সাথে যে স্টেটে তুমি করছো, যেমন তুমি যদি করো ব্যাঙ্গালোর থেকে, সেই ব্যাঙ্গালোরের কেএনসির আন্ডারে আছে কিনা, দুটোই দেখতে হবে। আইএনসি প্লাস হচ্ছে সেই স্টেটের আন্ডারে আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার পড়াশোনা কেমন, সেখানে নাম্বার কেমন তোলা যায়, কারণ এখানে নাম্বারটা অনেকটাই ম্যাটার করে। যদি ওয়েস্ট বেঙ্গলও করে তাহলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে কিনা, তার সাথে সাথে আইএনসির আন্ডারে আছে কিনা। প্রাইভেটে করলে তো অনেক টাকা পয়সা লাগে, সেটা তো জানি। এবার চলে আসি, যারা অলরেডি নার্সিং কোর্স কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য তো এই ভিডিওটা না। যারা নিতে চাইছো, যারা আমার ভিডিওটা ক্লিক করেছে শুধুমাত্র নার্সিং নেওয়ার ইচ্ছা আছে, যাদের নার্সিং সম্পর্কে জানার আছে, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? তারা যেন এই ভুলটা না করে, যেন কম নাম্বার থাকা সত্ত্বেও নার্সিং কোর্স কমপ্লিট করে নেই, এরকম যেন না করে। হ্যাঁ, একটা সুবিধা আছে, বেকারত্ব না থেকে যদি আমি নার্সিং কমপ্লিট করে রাখি তাহলে কোনো না কোনো প্রাইভেট হসপিটালে আমার জব থাকবে। স্যালারি কম পাবো, কষ্ট একটু বেশি হবে, বাট আমার একটা স্যালারি পাবো, মোটমাট আমার একটা স্যালারি পাবো। এই নিয়ে কিন্তু অনেকেই নার্সিং কোর্সটা কমপ্লিট করে, যে আমি বসে না থেকে অন্য কোনো কেরিয়ার চয়েস না করে, যেটা আমার সক্ষম নেই, যেটা আমার পারবো না যেটা করতে, সেদিকে না গিয়ে আমি যদি নার্সিং কোর্সটা কমপ্লিট করি তাহলে আমি সরকারিতে না পেলেও আমি প্রাইভেটে জব করে জাস্ট কিছু একটা অ্যামাউন্ট তো কিছু একটা স্যালারি তো আমি পাবো। তো এইভাবে যদি তুমি চিন্তা ভাবনা করে রাখো তাহলে তুমি চয়েস করতে পারো। ঠিক আছে? কম নাম্বার থাকা সত্ত্বেও। এবার জানিয়ে দিই জিএনএম এবং বিএসসি, যে আমি কোনটা চয়েস করব। আমার কিন্তু সায়েন্স আছে, আমি জিএনএম করবো না বিএসসি করব। আমি এখানে বলি ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে, তোমরা যদি বলো যে আমি বিএসসি করব, অনেকে বিএসসি করেছে, বিএসসি নার্সিং তো ভালো, বাট দেখছি যে বিএসসি করার পরে কিন্তু বিএসসি ছেলেদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু ছাড়ছে না, সরকারিতে ভ্যাকেন্সি ছাড়ছে না। তাই তোমরা যদি জিএনএমটা করো তাহলে তোমাদের দেখবে যে সরকারি জব তাড়াতাড়ি লেগে যাবে। জিএনএম করার পরে পোস্ট বিএসসি করে নিবে। ঠিক আছে? সরকারি জব করার পরে তুমি যে কোনো কোর্স করতে পারো। তো এটা একটা সুবিধা, কারণ হচ্ছে জিএনএমটা একটা শর্ট টার্ম, মানে শর্ট ডিউরেশন, অল্প সময়ের মধ্যে সেটা কোর্সটা কমপ্লিট হয়। আর বিএসসিটা অনেক লং, ডিউরেশনটা হচ্ছে লং, 4 বছর লাগছে। ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে ঠিকঠাক আছে, কারণ যদি বিএসসিতে করো তাহলে পরবর্তীকালে তোমাকে পোস্ট বিএসসি করতে হচ্ছে না, অনেক সুবিধা আছে। হায়ার সেকেন্ডারি পাস করার পর, মানে উচ্চ মাধ্যমিক পাস করার পর আমাদের কিন্তু একটা কেরিয়ার চয়েস করার অপশন চলে আসছে, যে আমরা কোন দিকে যাব, কোন কেরিয়ারটাকে আমরা বেছে নিব। ঠিক আছে? যদি তুমি এই সময় ঠিক ডিসিশন না নিতে পারো তাহলে দেখবে যে তুমি পড়াশোনা করার পর হাই এডুকেশন নেওয়ার পরেও দেখছো তুমি বসে আছো, কোনো জব পাচ্ছ না বা কোনো ইনকাম সোর্স নেই। তো আমাদের এই উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমাদের চয়েস করতে হবে আমরা কোন দিকে যাব, কোন লাইনে যাব। ইঞ্জিনিয়ারের লাইনে যাব, মেডিকেল লাইনে যাব, নাকি কোনো একটা কোন লাইনে যাব, বা কলেজে অ্যাডমিশন নিব, কোন লাইনে যাব। সব কিছু ডিপেন্ড করে রেজাল্টের উপর, তোমার রেজাল্ট কেমন, সেই রেজাল্টের উপর ডিপেন্ড করছে তোমার কেরিয়ার চয়েস করা। দেখো, কোনো লাইন আছে যে তোমার সায়েন্স ছাড়া সেই লাইনে যাওয়া যাবে না, আবার কোনো লাইন আছে যে তুমি আর্টসের ক্যান্ডিডেট হয়েও তুমি সেই লাইনে যেতে পারবে। তো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সায়েন্স নিয়ে করলে অনেক পথ আছে, সব দিকে যাওয়া যায়, এবং আর্টস নিয়ে করলে কিছু কিছু পথ আমাদের বন্ধ থাকে আর কিছু কিছু পথ আমাদের খোলা থাকে। 3টা বিষয় আলোচনা করবো নার্সিংয়ের, 3টা বিষয়। একটা হচ্ছে এএনএম। এএনএম হচ্ছে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। আর একটা আছে জিএনএম। জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। আর একটা হচ্ছে বিএসসি। তো আমরা 3টা কোর্স নিয়ে আলোচনা করব।
কোন কোর্সটা আমাদের জন্য বেটার, এএনএম এবং জিএনএম। যদি তুমি সরকারের থেকে কোর্সটা কমপ্লিট করতে চাও তাহলে তার জন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে? এক্সামে বসতে হবে। সেই এক্সামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই বোর্ডে তোমাকে বসতে হবে, ঠিক আছে? এই বছর ছেড়েছে, তোমরা জানো 21শে মার্চে ছেড়েছিল এবং লাস্ট অ্যাপ্লাই ডেট ছিল 21শে এপ্রিল। আশা করি 14ই জুলাইয়ের দিকে সেটা এক্সাম হবে। তো প্রত্যেক বছরে এরকম তোমাদের ছাড়বে। তো এই হচ্ছে জিএনএম এবং ইএনএম এর যে সরকারি থেকেও তুমি পড়তে পারো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে তোমার একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তোমার র্যাঙ্ক আসে তারপরে তোমার কিন্তু সিলেক্ট হবে। তো এটা হচ্ছে এএনএম এবং জিএনএম। ইএনএম এর কথা বলি, ইএনএম এর শুধুমাত্র, এটা আমি বলছি সরকারের ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে এএনএম শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে, নট এ মেল, মেলদের ক্ষেত্রে না। এএনএম মেলদের ক্ষেত্রে না, জিএনএমটা মেলদের ক্ষেত্রে। এবার সরকারের ক্ষেত্রে তুমি যদি করতে চাও তাহলে তোমার কোয়ালিফিকেশন কী কী লাগবে? কোয়ালিফিকেশন লাগছে যে তোমার তো 12 পাস করা থাকতে হবে, মানে হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে, সঙ্গে থাকতে হবে পিসিবি। পিসিবি মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমার কিন্তু সাবজেক্ট থাকতে হবে। আর এজ লিমিটেড মানে বয়সের সীমা, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 17, মানে হচ্ছে 70 ইয়ার্স লাগবে, 17 বছর। তার নিচা মানে কম হলে হবে না, 17 বছর বয়স নিচা লাগবে। আপার তো কোনো বলা হয়নি যে লাস্ট কত বছর পর্যন্ত, সেটা না। হ্যাঁ, তোমার যে কোয়ালিফিকেশনের যে নাম্বার, সেটা হচ্ছে যদি তুমি ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি হও, যেটা বলে জেনারেল ক্যাটাগরি, তাহলে তোমাকে 50% নামবে, তোমার কোয়ালিফিকেশন 50% নামবে, 50% নাম্বার তোমাকে তুলতে হবে, তারপরে কিন্তু তুমি বসতে পারবে। আর যদি তুমি এসটি এসসি ক্যাটাগরি থাকো তাহলে 45%, কোথাও আবার দেখলাম 40% অ্যাটলিস্ট লাগবে। তো এই হচ্ছে বয়স, কোয়ালিফিকেশন আর তোমাদের ছাড় পাচ্ছ সেটাও এখানে বলা হয়েছে। তো আমি ছোট করে তোমাকে গভর্নমেন্টের সম্পর্কে জানালাম যে এরকম প্রসেস, যদি তুমি গভর্নমেন্টের থ্রু থেকে করতে চাও নার্সিংটা তাহলে তোমাকে এভাবে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।